নমস্কার, সবাইকে সুস্বাগতম জানাই আমার এই নতুন চ্যানেলটিতে। আমি সুদীপ্তামণি স্মিতা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পদার্থের গঠন নিয়ে। আমরা আমাদের চারপাশে অনেক ধরনের পদার্থ দেখতে পাই, যে পদার্থের সংখ্যা হয়তো আমরা গণনা করে কখনোই শেষ করতে পারবো না। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের পদার্থ রয়েছে, সব পদার্থকে আমরা আমাদের পুরো জীবন গেলেও গণে শেষ করতে পারবো না বা গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে যত ধরনের পদার্থ রয়েছে, সব পদার্থকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মৌলিক পদার্থ এবং অন্যটি হচ্ছে যৌগিক পদার্থ। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের পদার্থ রয়েছে, সব ধরনের পদার্থই দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মৌলিক পদার্থ এবং অন্যটি হচ্ছে যৌগিক পদার্থ। এখন আসি আমাদের মৌলিক পদার্থের বেলায়। মৌলিক পদার্থ বলতে আমরা কি বুঝি? মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাই না। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন আমরা আমাদের অতি পরিচিত একটি মৌলিক পদার্থ বলতে পারি সোনা। সোনাকে ভাঙলে আমরা সোনা ছাড়া তার কিছুই পাই না, তাই সোনা একটি মৌলিক পদার্থ, যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। একইভাবে আমাদের প্রকৃতিতে এরকম 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে 2016 সাল পর্যন্ত। এই মৌলিক পদার্থগুলো 118টির মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। একটু লিখে দিই আমি। অর্থাৎ 2016 সাল পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমরা সোনা, যেটাকে ল্যাটিন নামে বলা হয় অরাম। ল্যাটিন নাম হচ্ছে অরাম, অ্যায়ু দ্বারা প্রকাশ করা হয়। এরপর রয়েছে হাইড্রোজেন, আমাদের অতি পরিচিত অক্সিজেন, কার্বন, হিলিয়াম। এরকম 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এখন আমাদের মৌলিক পদার্থ সম্পর্কে জানা শেষ। এখন আসি আমাদের যৌগিক পদার্থের বেলায়। যৌগিক পদার্থ বলতে কোন ধরনের পদার্থগুলোকে আমরা বুঝে থাকি? আমরা তো বলেছিলাম মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না। কিন্তু যৌগিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যৌগিক পদার্থ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এখন যদি বলা হয় যৌগিক পদার্থ আমাদের চারপাশে যদি একটা উদাহরণ দিতে বলা হয়, তাহলে আমরা বলতে পারি যৌগিক পদার্থ হিসেবে পানি আমাদের অতি পরিচিত। এক্ষেত্রে আমরা যদি পানির সংকেতটা একটু দেখি, খেয়াল করি, তাহলে দেখতে পাই অর্থাৎ যৌগিক পদার্থ যৌগিক পদার্থ হিসেবে আমি একটি পদার্থের নাম লিখেছি পানি। পানি একটি পদার্থ। তো পানির সংকেতটা হচ্ছে H2O। এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে বলেছি আগে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ। এক্ষেত্রে যে যৌগিক পদার্থ অর্থাৎ আমি পানির অণুর সংকেত লিখেছি, সেক্ষেত্রে দেখতে পাই, একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন একটি অক্সিজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পানির অণু H2O গঠন করেছে। অর্থাৎ এক বা একাধিক মৌলিক পদার্থ একত্রে সংযুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ পানির অণু গঠন করেছে। সুতরাং আমরা বলতে পারি যৌগিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, বা যৌগিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যারা এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এরকম আরও অনেক উদাহরণ বলা যেতে পারে। যেমন আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড, এখানে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে, এটি একটি গ্যাস। এরপর আছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাদ্য লবণ, আমরা চিনি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ। এখন আমাদের একটি টপিক অর্থাৎ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা শেষ বা জানা শেষ। এখন আসি আমাদের অণু এবং পরমাণু সম্পর্কে। পরমাণু এবং অণু কি?
প্রথমেই বলা দরকার পরমাণু কি, কারণ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর আমরা জানি যৌগিক পদার্থ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, সেহেতু পরমাণু যেহেতু মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, তাই অণুকে বলা যেতে পারে অণু হচ্ছে এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। অর্থাৎ আবার বলি আমি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুর বৈশিষ্ট্যের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই পরমাণুসমূহ কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বাট এরা মুক্ত অবস্থায় বা স্বাধীনভাবে থাকতে পারে না। আর অণুর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই অণুগুলো কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কিন্তু মুক্তভাবে স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে। এটাই হচ্ছে অণু এবং পরমাণু। অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা যদি পরমাণুকে ভাঙি তাহলে পরমাণুটির সমন্বয়ে যে মৌলটি গঠিত হয়েছিল সেই মৌলের অস্তিত্ব আর থাকে না। কিন্তু আমরা যদি অণুকে ভাঙি, যেহেতু অণু এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত, সেহেতু অণুকে ভাঙলে আমরা অবশ্যই এক বা একাধিক পরমাণু পাবো। সেটা একই মৌলের হতে পারে কিংবা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হতে পারে। অর্থাৎ আমাদের এখন দুটি টপিক, অর্থাৎ মৌলিক ও যৌগিক পদার্থ এবং অণু ও পরমাণু সম্পর্কে জ্ঞান অর্জন বা আলোচনা শেষ। এখন আসবো আমরা বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণের মতবাদ। এই যে অণু এবং পরমাণুর কথা আমরা পূর্বে বলেছি, সেই পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিকগণ বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের মতবাদ ব্যক্ত করেছেন। এর মধ্যে প্রথমে যে দার্শনিক, তিনি ছিলেন একজন দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তার নাম প্রথমে স্মরণ করতে হয় কারণ তিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম তিনি পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতবাদ পোষণ করেন। তিনি বলেন পদার্থ পরমাণু নামক ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অর্থাৎ যার ভাঙা যায় না। অর্থাৎ তিনি বলেছিলেন সকল পদার্থই পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যা আর ভাঙা যাবে না, মানে অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই পরমাণু নামক মানে পদার্থের ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম। আর অ্যাটম কথাটা তিনি নিয়েছিলেন একটি গ্রিক শব্দ থেকে, সেটি হচ্ছে অ্যাটমোস থেকে। অ্যাটমোস শব্দের অর্থ হলো অবিভাজ্য। অর্থাৎ তিনি বলেছিলেন সকল পদার্থ পরমাণু নামক ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অর্থাৎ যার ভাঙা যাবে না। তিনি শব্দটা অ্যাটম শব্দটা নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমোস শব্দ থেকে, অর্থাৎ যার অর্থ অবিভাজ্য। এখন আমরা ডেমোক্রিটাসের মতবাদ সম্পর্কে জেনে গেলাম। এখন আসি প্ল্যাটো এবং অ্যারিস্টটল। প্ল্যাটো এবং অ্যারিস্টটল ছিলেন দার্শনিক, দুজন দার্শনিক। তারা কিন্তু পরমাণুর সম্পর্কে যে মতবাদটা পোষণ করেছিলেন, তারা কিন্তু ডেমোক্রিটাসের সাথে একমত পোষণ করেননি। তারা ডেমোক্রিটাসের সাথে দ্বিমত পোষণ করেছিলেন, অর্থাৎ একমত পোষণ করেননি। তারা বলেছিলেন, আমরা পূর্বে বলেছি ডেমোক্রিটাস বলেছিলেন পরমাণুসমূহ হচ্ছে ক্ষুদ্র কণিকা যাদেরকে ভাঙা যাবে না, অর্থাৎ অবিভাজ্য। কিন্তু প্ল্যাটো এবং অ্যারিস্টটল তার সাথে দ্বিমত পোষণ করেছিলেন, অর্থাৎ ভিন্ন মত পোষণ করেছিলেন। অর্থাৎ তাদের মতে পরমাণুসমূহ হচ্ছে বিভাজ্য, তাদেরকে যতই ভাঙা হোক না কেন সেগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন। এদেরকে যতই ভাঙা হোক না কেন পরমাণুসমূহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এই মতবাদটি হচ্ছে প্ল্যাটো এবং অ্যারিস্টটলের। অর্থাৎ প্ল্যাটো এবং অ্যারিস্টটল ডেমোক্রিটাসের মতবাদের সাথে একমত পোষণ করেননি, দ্বিমত পোষণ করেছিলেন। এখন আসি জন ডাল্টন, একজন বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী ছিলেন। সালটা হচ্ছে 1803। তিনি একটি পরীক্ষা করেছিলেন পরমাণু সম্পর্কে জানার জন্য। তো তিনি একটি পরীক্ষাটা করেছিলেন, সেখানের উপর ভিত্তি করে তিনি অনেক তথ্য বলেছিলেন। সেই তথ্যগুলো হচ্ছে পরমাণু হচ্ছে সকল পদার্থ পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর কিন্তু একই থাকে, কিন্তু বিভিন্ন পদার্থের পরমাণুগুলোর ধর্ম ভর কিন্তু বিভিন্ন। আর পরমাণুসমূহ অবিভাজ্য, তাদের সৃষ্টি বা ধ্বংস নেই। তারপর তিনি বলেছিলেন পরমাণুসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও তাদের কোনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। এটি ছিল জন ডাল্টনের, ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টনের মতবাদ। তো তিনি একটি কথা বলেছিলেন, তার বৈশিষ্ট্য, তার মতবাদের দিকে যদি আমরা খেয়াল করি, একটি মতবাদ হচ্ছে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ভর একই,
বা অভিন্ন। ধরলাম একটা পদার্থ এক্স, এক্স একটা পদার্থ এবং ওয়াই আরেকটি ভিন্ন পদার্থ। এক্স পদার্থটি যে পরমাণুগুলো নিয়ে গঠিত এদের প্রত্যেকটা, অর্থাৎ এক্স ধরলাম এই যে সব পরমাণু নিয়ে গঠিত, ধরলাম এখানে আছে 10টি পরমাণু, 10টি পরমাণু। ওয়াইতে আছে, ওয়াইতেও ধরলাম একই সংখ্যক অর্থাৎ 10টি পরমাণু। কিন্তু এক্স পদার্থটি যে সকল পরমাণু দিয়ে গঠিত তাদের প্রত্যেকের পরস্পরের ভর এবং ধর্ম কিন্তু একই হবে। কিন্তু ওয়াই পদার্থটির যে সকল পরমাণু দ্বারা গঠিত তাদেরও পরস্পরের ভর এবং ধর্ম কিন্তু একই হবে। কিন্তু এক্স এবং ওয়াই তাদের মধ্যবর্তী, মানে তাদের প্রত্যেকের পরমাণুর যদি আমরা একটু তুলনা করি তাহলে একটার সাথে অন্যটার পরমাণুর কোনো ধর্ম এবং ভরের মিল থাকবে না বা মিল থাকে না। অর্থাৎ একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ভর একই বা অভিন্ন, কিন্তু বিভিন্ন পদার্থের পরমাণুসমূহের ধর্ম ও ভর বিভিন্ন থাকে। এখন আমাদের শেষ বিভিন্ন বিজ্ঞানী আর দার্শনিকগণের মতবাদ সম্পর্কে, অর্থাৎ আমাদের থার্ড টপিক বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণের মতবাদ সম্পর্কে জানা শেষ। এখন আসি পরমাণুর মডেল, লাস্ট টপিক। এখানে একটা পরমাণুর মডেল দেওয়া আছে। প্রথমে বলে রাখি পরমাণুর মডেলটা কি। আমরা জানি বিভিন্ন বিজ্ঞান এবং দার্শনিকগণ তাদের বিভিন্ন গবেষণার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছিলেন যে পরমাণুর গঠনটা কেমন হবে, পরমাণুটা কী নিয়ে গঠিত হবে বা পরমাণুটার আকার কেমন হবে। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল উপস্থাপন করেন, এগুলোকে একটা মডেল বলা হয়। এই পরমাণুর গঠন সম্পর্কে যে মডেল উপস্থাপন করেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীগণ, সেগুলোকে পরমাণুর মডেল বলে। যেমন এখানে একটি দেওয়া আছে পরমাণুর মডেল, তেমনই বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল উপস্থাপন করে। আমরা বলেছি এরকম দুজন বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিলস বোর, দুজন বিজ্ঞানীর মডেলগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বিখ্যাত মডেল পরমাণুর মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল। অর্থাৎ আমি বলি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল। এখন আসি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড কিন্তু বলেছিলেন পরমাণুর গঠন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন পরমাণুতে ধনাত্মক আদান। একটা বিষয় জানা দরকার, ধনাত্মক আদান, এখানে ধনাত্মক আদান বলতে প্রোটন। আমরা জানি পরমাণু একটা বিষয় বলা দরকার, পরমাণু কিন্তু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামক 3টি কণা দ্বারা গঠিত। এক্ষেত্রে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে আদান নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নেই। কিন্তু প্রোটন হচ্ছে ধনাত্মক আদানযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আদানযুক্ত। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিলাম আমরা। রাদারফোর্ড বলেছিলেন পরমাণুতে ধনাত্মক আদানযুক্ত ভর এবং প্রোটন একটি জায়গায় একত্রিতভাবে থাকে। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। এই যে আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি, কালো বৃত্ত, ছোট বড় বৃত্ত, তার উপরে ছোট বৃত্তটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসে ধনাত্মক আদানযুক্ত প্রোটন এবং আদান নিরপেক্ষ নিউট্রন একত্রিতভাবে অবস্থান করে এবং পরমাণুর যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন রয়েছে সেগুলো পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেটাকে কেন্দ্র করে আবর্তিত হয়। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড কোনো কক্ষপথের কথা বলেননি। অর্থাৎ ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয়, ইলেকট্রন কিন্তু কিছু নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে আবর্তিত হয়। সেক্ষেত্রে রাদারফোর্ড কিন্তু কোনো ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি। এই রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে কিন্তু সৌরজগতের পরমাণু মডেল হিসেবে, সৌরজগতের পরমাণু মডেল বলা হয়, সৌরজগতের মডেল হিসেবে ব্যাখ্যা করা হয়। এরপরে সে বোরের পরমাণু মডেল। বোর কিন্তু এই যে পরমাণুর মডেলে নির্দিষ্ট কক্ষপথ রয়েছে ইলেকট্রনে, সেটি আবিষ্কার করেন। অর্থাৎ নির্দিষ্ট
কক্ষপথে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে আবর্তন করে আবর্তিত হয়। এটি ছিল বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা। অর্থাৎ রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে আমাদের ধারণা অর্জন করা শেষ। এখন সামগ্রিকভাবে সব কিছুর উপর ভিত্তি করে আমরা যদি দেখি পরমাণুর গঠনটা আসলে কেমন বা পরমাণু কী নিয়ে গঠিত। আমরা জানি পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামক তিনটি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যেখানে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এবং প্রোটন এবং ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে একত্রিতভাবে অবস্থান করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পরমাণুর চারদিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়। আর যদি আমরা ভরের কথা বিবেচনা করি, চার্জের কথা তো পূর্বেই বলেছি, ভরের কথা এখন আসে ভরের কথা। প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের কিছু নির্দিষ্ট ভর রয়েছে, কিন্তু ইলেকট্রনের ভর পুরো পরমাণুর প্রোটন নিউট্রনের ভরকে যদি একত্রিতভাবে আমি যদি সম্মিলিতভাবে বলি, তাহলে ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টির 2000 ভাগের 1 ভাগ হবে। অর্থাৎ ইলেকট্রনের ভর খুবই সামান্য, খুবই অল্প। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভরকে যদি আমি একত্রিত করি, তাহলে ইলেকট্রনের ভর দাঁড়াবে প্রোটন এবং নিউট্রনের ভরের 2000 ভাগের 1 ভাগ, অর্থাৎ খুবই অল্প। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা কিন্তু ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর প্রায় জায়গায় ফাঁকা। আর যদি বলা হয় পরমাণুর চার্জটা কেমন, আমরা জানি পরমাণুতে ধনাত্মক চার্জ আছে, ঋণাত্মক চার্জ আছে, আধান নিরপেক্ষ নিউট্রন আছে। আর পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন রয়েছে, ধরলাম এখানে দুটি প্রোটন রয়েছে, এখানে দুটি প্রোটন রয়েছে এবং কেন্দ্রে রয়েছে দুটি প্রোটন, দুটি নিউট্রন এবং দুটি কেন্দ্রের বাইরে নির্দিষ্ট কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে। সেক্ষেত্রে আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। অর্থাৎ কোনো পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কেন্দ্রে থাকে, ঠিক তত সংখ্যকই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কিন্তু কেন্দ্রকে আবর্তন করে আবর্তিত হয়। অর্থাৎ মোট পরমাণুটির চার্জ তখন হয়ে দাঁড়ায় নিরপেক্ষ বা পরমাণুর কোনো চার্জ নেই, পরমাণু তড়িৎ নিরপেক্ষ। নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই, তাই পরমাণুর সমগ্র চার্জটা নির্ভর করে প্রোটন এবং ইলেকট্রনের চার্জের উপর। আর প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যেহেতু সবসময় সব পরমাণুতেই সমান থাকে এবং তারা যেহেতু বিপরীত চার্জযুক্ত, তাই সমগ্র পরমাণুটির চার্জ দ্বারাই নিরপেক্ষ। এটাই হচ্ছে পরমাণুর চার্জের ব্যাখ্যা এবং পরমাণুর মডেল সম্পর্কে আমার তথ্য। বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন দার্শনিকগণের মতবাদ আমরা চারটি টপিক সম্পর্কে এই পর্যন্ত ধারণা লাভ করেছি। মৌলিক ও যৌগিক পদার্থ, অণু, পরমাণু, বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণের মতবাদ, পরমাণুর মডেল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এই ভিডিওটি পুরো দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।